নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য পাকিস্তান কিন্তু ফাইনালি স্কোয়াড অ্যানাউন্স করেই দিল এবং পিসিবি যে বলেছিল যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে আছি, পাকিস্তান পুরোপুরি বাংলাদেশকে সাপোর্ট করছে। যদি আইসিসি বাংলাদেশের কথা না শুনে ভারত থেকে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় না নিয়ে যায় তাহলে আমরাও টি-20 বিশ্বকাপ বয়কট করব ইত্যাদি ইত্যাদি। তারপর ওদের এক্স প্লেয়াররাও বলছিল যে বাংলাদেশের সাথে এটা নাইনসাফি করা হয়েছে, ঠিক আছে, আমাদের বয়কট করা উচিত টি-20 বিশ্বকাপ, আইসিসির বিশাল ক্ষতি হবে, কারণ আইসিসির মেইন যে কামাই হয় সেটাই ভারত পাকিস্তান ম্যাচ থেকেই হয়, আইসিসি আর বিসিসিআই পুরো পথে বসে যাবে ইত্যাদি ইত্যাদি। আমরা বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট করব। তো শেষমেশ কিন্তু এটাই হয়েছে যে পাকিস্তান স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। কালকেও কিন্তু ওদের মহসিন নাকভি বলছিল যে আইসিসিকে 22 নম্বর টিম রেডি রাখা উচিত, কারণ আমরা আমাদের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবো। প্রাইম মিনিস্টার এখন দেশের বাইরে আছে, তো প্রাইম মিনিস্টার আসলেই আমরা তার সাথে কথা বলে ফাইনাল ডিসিশন নেব যে টি-20 বিশ্বকাপে আমরা পার্টিসিপেট করছি কি করছি না। তারপরে 24 ঘন্টাও গেল না, পাকিস্তান কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড অ্যানাউন্স করে দিল। তো আমি ভেবেছিলাম যে পাকিস্তান বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশি মানুষরা অনেক আশায় ছিল যে পাকিস্তান থাকবে, তাদের সাথে সাপোর্ট করবে, ওরাও টি-20 বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশের মতো, কিন্তু পাকিস্তান কিন্তু সেটা করলো না। এবং আমি এটাই বুঝে পেলাম না যে বাংলাদেশিরা কি বেসিসে পাকিস্তানিদের ওপর ভরসা রেখেছিল। মানেই তো কয়েক মাস আগের ঘটনা, 2025-এর এশিয়া কাপে ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছিল, ভারতের প্লেয়াররা হ্যান্ডশেক করেনি, তারপর পাকিস্তানি প্লেয়ারদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে পিসিবির যে চেয়ারম্যান মহসিন নাকভি, সে নাকভি বলেছিল যে আমরা এশিয়া কাপ বয়কট করবো, আমরা এশিয়া কাপে খেলবো না। হ্যাঁ, তোরে বয়কটের হুমকি দিয়েছিল। তারপরে এসিসি বলেছিল, মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যে ঠিক আছে তোমরা বয়কট করতে চাও তো বয়কট করো, কোনো সমস্যা নেই, কিন্তু তার বদলে কিন্তু তোমাদের $15 মিলিয়ন ফাইন দিতে হবে। ফাইন দিয়ে দাও, করে তারপরে তোমরা বয়কট করো, যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই, কিন্তু $15 মিলিয়ন কিন্তু তোমাদের ফাইন দিতে হবে। এবং তার আগে এটাও বলেছিল যে অ্যান্ডি পাইক্রফটকে যেন ম্যাচ রেফারির পদ থেকে হারানো হয়ে থাকে। এবং সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কিন্তু ম্যাচ রেফারি ছিল যখন পাকিস্তান আর ইউএইর মধ্যে ম্যাচ হয়েছিল, ঠিক আছে। এবং তারপরে ভারত আর পাকিস্তানের মধ্যে যখন সুপার 4-এ ম্যাচ হয়েছিল, সেই ম্যাচেও কিন্তু সেই অ্যান্ডি পাইক্রফটই ম্যাচ রেফারি ছিল। মানে অ্যান্ডি পাইক্রফটকেও হারানো হলো না, এবং কিন্তু ফাইন দেওয়ার ভয় পাকিস্তান সেই টি-20 বিশ্বকাপে খেলেও নিল। এর আগে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখনও পাকিস্তান বলেছিল যে ভারত যদি আমাদের দেশে না আসে না আসবে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে, এবং পাকিস্তানের বদলে ভারতের বদলে শ্রীলঙ্কা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট করবে। তারপরে কি হলো, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললো, ভারতের ম্যাচগুলো সমস্ত দুবাইতে হলো, আর ফাইনাল আমরা দুবাইতে খেললাম, লাহোর থেকে দুবাইতে আমরা নিয়ে চলে গেলাম এবং চ্যাম্পিয়নও হয়ে গেলাম, ঠিক আছে। তার আগে 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় ওরা বলেছিল যে ভারত আমাদের এখানে খেলতে আসছে না এশিয়া কাপে, তো আমরাও ভারতে গিয়ে ওডিআই বিশ্বকাপ খেলবো না, আমরাও নিউট্রাল ভেন্যুতে খেলবো। প্রথমে রামিজ রাজা যখন ওদের চেয়ারম্যান ছিল পিসিবির, তারপরে যখন নাজাম শেঠি হলো, তারপরে জাকা আশরাফ হলো, সবাই এক কথা বলতো যে আমরাও গিয়ে খেলবো না, আমরা আইসিসিকে অকাত দেখিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো, ওরা এসে খেললো, ভারত এসে ওডিআই বিশ্বকাপ, কিছুই করতে পারলো না ওরা। তো এটাই হচ্ছে কথা যে বিসিবি বা বাংলাদেশিদের এটা বোঝা উচিত ছিল যে পাকিস্তান এরকম গাছে উঠে মই কেড়ে নেয়। হ্যাঁ, তো যাই হোক, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না, কিন্তু পাকিস্তান খেলবে, কারণ আজকে সকালেই কিন্তু আইসিসি একটা রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে আইসিসি নাকি স্যাংশন লাগানোর কথা বলেছে পাকিস্তান টিমের ওপর, এবং এটাই জানিয়েছে যে যদি পাকিস্তান আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে তাহলে পাকিস্তানের ওপর তিনখানা স্যাংশন লাগবে। প্রথম কি না, পাকিস্তান কোনো দেশের সাথে বাইলেটারাল সিরিজ খেলতে পারবে না। নাম্বার 2 হচ্ছে পাকিস্তান সুপার লিগে কোনো বিদেশি প্লেয়ার এনওসি পাবে না, মানে কোনো বিদেশি প্লেয়ার পাকিস্তান সুপার লিগে এসে খেলতে পারবে না। মানে পাকিস্তান সুপার লিগে পুরোপুরি যাকে বলে দেশি প্লেয়াররা খেলবে, শুধু পাকিস্তানি প্লেয়াররা খেলবে। আর পাকিস্তান এশিয়া কাপেও পার্টিসিপেট করতে পারবে না। আর তার কয়েক ঘন্টা বাদেই ওরা কিন্তু অ্যানাউন্স করে দিল টি-20 বিশ্বকাপের স্কোয়াড। হ্যাঁ, তো যাই হোক, আমি ভেবেছিলাম যে পাকিস্তান সত্যিকার অর্থে মাটকা বাচ্চা যাকে বলে না, সেটা হবে যে ওরাও বয়কট করবে, করে আইসিসিকে অকাত দেখিয়ে দেবে, বিসিসিআইকে অকাত দেখিয়ে দেবে, কিন্তু সেসব কিছুই করতে পারলো না। শেষমেশ কিন্তু পাকিস্তান স্কোয়াড অ্যানাউন্স করে দিল, এবং এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তান 2 বা 3 তারিখে শ্রীলঙ্কায় ল্যান্ড করে যাবে, ঠিক আছে। তো যাই হোক, পাকিস্তান টি-20 বিশ্বকাপে খেলবে, আর ভারতের সাথে 15 তারিখে ম্যাচ আছে, দেখা যাক কি হয়। যদিও পাকিস্তানের স্কোয়াডের দিকে যদি তাকাই তাহলে ওদের সলমান আলী আগা হচ্ছে ক্যাপ্টেন, আর বাকি যদি দেখি তাহলে হ্যারিস শ্রফকে ওরা নেয়নি, ঠিক আছে। মানে অ্যাজ অ্যান ইন্ডিয়ান এটা সত্যিকার অর্থে খুবই দুঃখের। মানে হ্যারিস শ্রফ হচ্ছে আমাদের ইন্ডিয়ার এজেন্ট। হ্যাঁ, যখন আমার মনে আছে সুপার 4 ম্যাচটা যখন উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করছিল তখন একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু তারপরে ফাইনালে যেরকম বোলিং করে আমাদের একা হাতে জিতিয়ে দিল, তখন থেকে আমি ভাই হ্যারিস শ্রফের বিশাল ফ্যান হয়ে গেছি সত্যিকারের অর্থে। দেখো না, 2022-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে 2022-এ যে এশিয়া কাপটা হয়েছিল গ্রুপ ম্যাচ,
আচ্ছা, তারপরে 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, 2025-এর এশিয়া কাপ ফাইনাল, 5টা ম্যাচ আমি এমনি বললাম, ঠিক আছে? এগুলো একা হাতে মানে হ্যারি শ্রফ জিতিয়ে দিয়েছে পুরো আমাদের। তো হ্যারি শ্রফকে মিস করবো, এটা তো খুবই মনটা খারাপ লাগছে। আর একটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, যাকে ওরা রিজু সাইমন্স বলে, সেই মোহাম্মদ রিজওয়ানও কিন্তু নেই। মানে যেটা বোঝা যাচ্ছে যে মোহাম্মদ রিজওয়ান কিন্তু আর মানে T20I টিমে পাকিস্তানে খেলবে না। লাস্ট মোহাম্মদ রিজওয়ান T20I খেলেছিল তো 2024 সালে সাউথ আফ্রিকার এগেনস্টে, তারপরে কিন্তু আর কোনো T20I খেলেনি। বাকি ওদের সালমান আলী আহা ক্যাপ্টেন আছে, বাবার আজম আছে, সাহিবজাদা ফারহান আছে, স্যাম আয়ুব আছে, ফাকার জামান আছে, ঠিক আছে? পাকিস্তানের ব্যাটিং কিন্তু খুবই উইক, যেটা দেখা যাচ্ছে, কারণ ব্যাটাররা কেউই কিন্তু সেরকম ফর্মে নেই। এবং যে লিগগুলোরা খেলেছে, বিপিএল হোক বা বিবিএল হোক, হ্যাঁ, বা ইউএইতে যে লিগটা হয় IL T20, সেটাও খেলেছে, তো কোনোটাতেই ওদের ব্যাটসম্যানরা ফর্মে নেই। তবে হ্যাঁ, ওদের বোলাররা কিন্তু ভালো বোলিং করছে, এটা কিন্তু ঠিক। শাহিন আফ্রিদি মানে বিবিএলে বাজে বোলিং করেছিল, সেটা আমরা সবাই দেখেছিলাম। তারপরে ওকে সেই ম্যাচের মাঝখানে হাঁটিয়েও নিয়েছিল, কিন্তু তাও আগের থেকে কিছুটা পারফর্ম করছে। একেবারে বলবো না যে 2023-24 সালের মতো পারফর্ম করছে শাহিন আফ্রিদি, হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি দেখি তাহলে সালমান মির্জা আছে, সালমান মির্জাও বেশ ভালো বোলার আছে। এছাড়া ফাহিম আশরাফ আছে, নাসিম শাহ আছে, এরা ভালোই বোলিং করে, এরা ঠিকঠাকই বোলিং করে দেবে। আচ্ছা, বাকি স্পিনার কিন্তু বেশ ভালোই আছে, স্পিনার্সগুলো যেমন মোহাম্মদ নওয়াজ আছে, বা এখানে হচ্ছে আবরার আহমেদ আছে, উসমান তারিক আছে, ঠিক আছে? যদিও শুনছি যে উসমান তারিককে নাকি একবারে ভারতের ম্যাচে ওরা খেলাবে, ঠিক আছে? তো এদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে ওই তোমরা কি যার নাম ওর, সুফিয়ান মুকিমকে খেলিয়েছিলে না সেই ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে, হ্যাঁ, যে সুফিয়ান মুকিম একাই ভারতের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেবে, তারপরে এমন মার খেয়েছে, ব্যাস, তারপরে T20I দলেও জায়গায় পায়নি, এবং এই বিশ্বকাপ স্কোয়াডেও কিন্তু জায়গা পায়নি। এবং হ্যারি শ্রফও তাই সেম, সেই T20 এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেললো, ব্যাস, তারপরে আরও কিন্তু T20I টিমে জায়গা পায়নি। তেমন না হয় যে উসমান তারিকের কেরিয়ার ওই ভারত ম্যাচেই শেষ হয়ে যায়, ঠিক আছে? তো দেখা যাক বাকি কি হয়। তো ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।